বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় লেকচার। আমরা মূলত তাপগতিবিদ্যার প্রথম সূত্র শুরু করব, তার আগে কিছু আলোচনা। আজকে শেষ পর্যায়ে গিয়ে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শুরু করব। এর আগে তোমাদের জন্য কিছু ওয়ালাইকুম আসসালাম কিছু সংজ্ঞা আমরা পড়ে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, কেমিস্ট্রিতে হয়তো অলরেডি তোমরা এই শব্দগুলোর সাথে পরিচিত হয়েছো। যাদের সাউন্ড হচ্ছে একটু বন্ধ করে দিবা সাউন্ড। আজকে প্রথম যে শব্দটা পড়বো আমরা সেটা হচ্ছে সিস্টেম। সিস্টেম হচ্ছে আচ্ছা, সংখ্যাগুলো সবাই লিখবে, যাদের খাতা নাই খাতা নিয়ে আসো। আর ক্লাসটা ছোট হবে, অ্যাটেন্ডেন্সের পরে সবাইকে আমি জিজ্ঞাসা করব। কনসেপ্ট গুলো না জানা থাকলে দেখা যাবে যে আমরা যে সূত্র ব্যবহার করে কোনো কিছু করতেছি, কোনো কাজ করতেছি, তাপযন্ত্র বানাচ্ছি, তখন তুমি কিছু বুঝবে না, কথাগুলো বুঝতে পারবে না। যে সিস্টেম শব্দটার অর্থই তুমি জানো না, বদ্ধ, উন্মুক্ত, বিচ্ছিন্ন, এসবের অর্থই তুমি জানো না, তখন ঝামেলা করবা। আচ্ছা, তাহলে সংজ্ঞাগুলো দিয়ে শুরু করি। প্রথম সংজ্ঞা হচ্ছে আমাদের সিস্টেম। সিস্টেম হচ্ছে পরিবেশের আলোচিত অংশ। পরিবেশের আলোচিত অংশ। ওকে, পরিবেশের আলোচিত অংশ বলতে মনে করো তোমার রুম নিয়ে তুমি আলোচনা করতেছো, তো তাহলে রুমের বাইরে যা আছে সবই সিস্টেমের বাইরে। যতটুকু আলোচনা ততটুকু সিস্টেম, এর বাইরের টুকু সিস্টেম না। তাহলে এর বাইরের টুকু কি? এর বাইরের টুকুকে আমরা বলি, ইংরেজিতে বলি সারাউন্ডিংস, বাংলাতে ওয়ালাইকুম আসসালাম, বাংলাতে বলি পরিপার্শ্ব। মনে রাখো। তাহলে সিস্টেম হচ্ছে পরিবেশের আলোচিত অংশ, সিস্টেমের বাইরে যা আছে সবই পরিপার্শ্ব। কতটুকু আছে? সমগ্র বিশ্বের যা কিছু আছে সবই। তাহলে সিস্টেম আর পরিপার্শ্ব মিলে সমগ্র বিশ্ব। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে সিস্টেম অনেক ধরনের হতে পারে। সিস্টেমের তিনটা প্রকার আমি লিখে রাখছি। আরেকটা কথা বলে নিচ্ছি যে আমাদের এখানে সিস্টেম বলতে আমরা শুধু একটা সিলিন্ডার গ্যাসকে বুঝাবো। আমাদের একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের মধ্যে কিছু পরিমাণ গ্যাস অণু আছে, হাইড্রোজেন, নাইট্রোজেন, এরকম হতে পারে, জলীয় বাষ্প হতে পারে। এইটুকু আমাদের সিস্টেম। তার মানে এর বাইরে যা আছে সবই আমাদের সিস্টেমের বাইরের অংশ, পরিপার্শ্ব। ওকে, স্যার বলো। শুনতে পাই নাই। সকল বস্তু হচ্ছে আমাদের সিস্টেম। স্যার আবার বলো, শুনি নাই। স্যার গ্যাস, তার মানে যে সিস্টেম হচ্ছে আপনি বললেন নাইট্রোজেন, অক্সিজেন, তার গ্যাস বস্তু হচ্ছে আমাদের সিস্টেম। আমি তোমার প্রশ্ন শুনতে পারি না। আমি বলতেছি মনে হয় সিস্টেম হচ্ছে এক সিলিন্ডার মধ্যে যতটুকু গ্যাসীয় পদার্থ থাকে। আচ্ছা, আমি তোমার উত্তর দিচ্ছি। মনে হয় তুমি এই কোশ্চেন করতে চাচ্ছ যে এই গ্যাসের বাইরের টুকু কি, বা গ্যাসীয় পদার্থটুকু সিস্টেম কিনা। হ্যাঁ, শুধু গ্যাসটুকু সিস্টেম, এই পাত্রও সিস্টেম না, পাত্রও সিস্টেমের বাইরে। শুধুমাত্র ভেতরে যে গ্যাসীয় পদার্থ আছে, হাইড্রোজেন, অক্সিজেন বা অন্য কোনো গ্যাস যদি থাকে, তাহলে ওইটুকুই শুধু সিস্টেম, এই পাত্রও সিস্টেমের বাইরে। ওকে, এবার হচ্ছে সিস্টেম তিন ধরনের হতে পারে, আমি লিখে রাখছি। উন্মুক্ত, বদ্ধ, বিচ্ছিন্ন। উন্মুক্ত সিস্টেম কাকে বলে? উন্মুক্ত সিস্টেম হচ্ছে যে সিস্টেমে মনে করো এই সিস্টেমের মধ্যে বাইরে থেকে গ্যাস দেয়া যায়, কিছু গ্যাস তুমি ইনপুট করতে পারবা কোনোভাবে, সিস্টেম কোনোভাবে তুমি কিছু অক্সিজেন নিতে পারবা।
আবার কিছু অক্সিজেন ইচ্ছা করলে বেরও করে নিতে পারবা, এরকম যদি হয়। আবার এই গ্যাসটুকুর মধ্যে তুমি কিছু তাপ দিতে পারবা, তাপকে আমরা কি দিয়ে প্রকাশ করি। আবার এই গ্যাস থেকে তুমি কিছু তাপ বের করে নিতে পারবা। যদি কোনো সিস্টেম এরকম হয় যে সিস্টেমের মধ্যে কোনো ভর, অক্সিজেনের ভর আছে কিন্তু আমাদের তাপের ভর নাই, কোনো ভরকে যদি প্রবেশ করানো যায় আর শক্তিকেও যদি প্রবেশ করানো যায়, একইভাবে যদি বের করে নেওয়া যায়, তাহলে ওই সিস্টেমটাকে উন্মুক্ত সিস্টেম বলে। উন্মুক্ত সিস্টেমের সংজ্ঞাটা আবার বলি, যে সিস্টেমের মধ্যে ভর আর শক্তি আদান প্রদান সম্ভব, ভর দেওয়া যাবে নেওয়া যাবে, শক্তি দেওয়া যাবে নেওয়া যাবে, তাহলে ওই সিস্টেমটাকে বলে উন্মুক্ত সিস্টেম। এবার হচ্ছে বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম হচ্ছে শুধু শক্তি দেয়া যাবে, শুধু শক্তি দেয়া যাবে, শুধু শক্তি নেওয়া যাবে, কিন্তু ভর দেয়া যাবে না। স্যার ভর দেওয়া নেওয়া কেমনে করবে? ভর বলতে এখানে ভরযুক্ত কোনো পদার্থ, অক্সিজেনের ভর আছে কিন্তু আমাদের তাপের কোনো ভর কিন্তু নাই। আমি গ্যাসীয় পদার্থ দিতে পারবো, ভর দেওয়া নেওয়া বলতে গ্যাসীয় পদার্থ দিতে পারবো, ঠিক আছে? ওকে, এখন বদ্ধ সিস্টেমের ক্ষেত্রে তুমি অক্সিজেন দিতে পারবা না, গ্যাসীয় পদার্থ দিতে পারবো না, নিতে পারবো না, কিন্তু এর মধ্যে তাপ দিতেও পারবা, নিতেও পারবা, ঠিক আছে? ওকে। আর বিচ্ছিন্ন সিস্টেম বলতে ভরও দেয়া যাবে না, শক্তিও দেয়া যাবে না। তাহলে যে সিস্টেমের মধ্যে ভর শক্তির আদান প্রদান সম্ভব নয় বা আদান প্রদান, স্যার আপনার কথা বোঝা যায় না। অন্যরা কি শুনতে পাচ্ছে? জি স্যার। আচ্ছা, যারা শুনতে পাচ্ছে না তারা একটু ভিডিওটা দেখো, রেকর্ড ভালোই হয় মনে হয়। তোমার নেটওয়ার্ক একটু মাঝে মাঝে বেঁচে বেঁচে আসতেছে। ও আচ্ছা, আমি ভিডিওটা চেক করে দেখছি, ওইখানে সাউন্ডটা ভালোই হয়। আমি জানি না এটা কিভাবে সলভ করা যাবে। আমি মডেম ইউজ করতেছি, আমি ওয়াইফাই ইউজ করতেছি না, তারপরে কি করা যায় দেখি, নেক্সট ক্লাসে হয়তো চেক করে দেখতে পারি, এখন আর সম্ভব হচ্ছে না। তাহলে উন্মুক্ত বদ্ধ বিচ্ছিন্ন সিস্টেম শিখে গেলাম আমরা। বিচ্ছিন্ন সিস্টেম হলো যে সিস্টেমে ভর এবং শক্তির আদান প্রদান সম্ভব নয়, তাকে বিচ্ছিন্ন সিস্টেম বলে। এবার হচ্ছে যে আমাদের সিস্টেমটা যদি বদ্ধ সিস্টেম হচ্ছে শুধু শক্তি দেয়া যাবে, তাপ দেয়া যাবে, তাপ নেওয়া যাবে, কিন্তু অক্সিজেন দেয়া যাবে না, অক্সিজেন নেওয়া যাবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার সিস্টেমের বর্ণনা করতে গেলে আমাদের এই তিনটা রাশি প্রয়োজন পড়বে। মানে কোনো একটা সিস্টেম আছে আমাদের, সিস্টেম বলতে এক সিলিন্ডার গ্যাস আছে মনে করো আমাদের, এই ক্ষেত্রে এর তাপমাত্রা কত, এখানে গ্যাসের চাপ কত, এই গ্যাসটুকুর আয়তন কত। তো কোনো একটা সিস্টেমকে বর্ণনা করতে গিয়ে আমরা এই তিনটা রাশি ব্যবহার করেই বর্ণনা করতে পারবো। যে সিস্টেমের বর্ণনায় যে সকল রাশি প্রয়োজন তাদেরকে তাপগতীয় স্থানাঙ্ক বলে। তো কথার মধ্যে তাপগতীয় স্থানাঙ্ক আসবে, তখন যেন আমরা ভুল না করি, বুঝতে কষ্ট না হয়, ঠিক আছে? তাহলে সিস্টেমের বর্ণনায় যে সকল রাশি চাপ, আয়তন, তাপমাত্রা ব্যবহার করা হয় এদেরকে বলে তাপগতীয় স্থানাঙ্ক, এদেরকে বলে তাপগতীয় স্থানাঙ্ক। ওকে, এবার হচ্ছে আমরা আরেকটা কথা পড়ি, সেটা হচ্ছে তাপগতীয় প্রক্রিয়া। আমাদের সিস্টেম নিয়ে কাজ করতে গিয়ে এই স্থানাঙ্কগুলো, সিস্টেমের চাপ, আয়তন, তাপমাত্রা, এগুলো পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে আমরা কাজ করব, অ্যাকচুয়ালি তাপ ইঞ্জিন দিয়ে কাজ করব। এই সকল পরিবর্তনের প্রক্রিয়াকে আমরা বলি তাপগতীয় প্রক্রিয়া। সিস্টেমের যে স্থানাঙ্কগুলো আছে এগুলো পরিবর্তনের প্রক্রিয়াকে আমরা বলি তাপগতীয় প্রক্রিয়া। তাপগতীয় প্রক্রিয়া অনেক ধরনের, মোটামুটি এখানে 4 ধরনের তাপগতীয় প্রক্রিয়া, 4 ধরনের। নাম দেখে বোঝা যায়, তারপরে আমি বলে দিই। মনে করো তোমার আমাদের একটা সিস্টেম আছে, সিস্টেম বলতে এক সিলিন্ডার গ্যাস, আমাদের এই অধ্যায়ে সিস্টেম এক সিলিন্ডার গ্যাস। সবসময় যে এক সিলিন্ডার গ্যাস হবে তা না, একটা রুম সেট আপ হতে পারে, আরো বড় ছোট হতে পারে। ওকে, যদি
এই যে আমাদের গ্যাস এখানে আছে, গ্যাসের যে, বলো। স্যার এখানে অন টাইম কি গ্যাসেও মানে গ্যাসীয় ইয়েতেই হবে, তরল হ্যাঁ, অথবা কঠিনের ক্ষেত্রে না? না, আমাদের এই তাপ ইঞ্জিন শুধু গ্যাসের উপরেই কাজ করবে। আমাদের এই অধ্যায় মূলত গ্যাসে শক্তি দেয়া নেয়া, এর মাধ্যমে কোনো একটা কাজ করা বা ইঞ্জিন চালানো, এটাই এই অধ্যায়ের আলোচনার আদ্যপ্রান্ত। এর বাইরে আপাতত আলোচনা নাই। কিন্তু সিস্টেম বলতে শুধু গ্যাস হবে না, অন্য কিছু হতে পারে। এই অধ্যায়ে শুধু গ্যাস। ওকে, নাম দেখে বোঝা যাচ্ছে যে প্রথমটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া। প্রথমটা সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া বলতে আমাদের এই সিস্টেমের যে চাপটা আগে ছিল, বায়ুর চাপ ছিল, আমরা বায়ুর চাপ মাপতে পারি, তাই না? বায়ু যে পরিমাণ চাপ দেয় সেটাকে বায়ুর চাপ বলে। এই চাপটা চেঞ্জ করা যাবে না। আমাদের এই ডেল মানে হচ্ছে চেঞ্জ। কার চেঞ্জ? এই প্রেসারের চেঞ্জ। ডেল চেঞ্জ, চেঞ্জ অফ প্রেসার। চেঞ্জ অফ প্রেসার 0। কোন একটা সিস্টেম, আমাদের যদি কোনো একটা সিস্টেমের তাপগতি ও স্থানাঙ্কগুলো পরিবর্তন করতে চাই, আর ওইখানে যদি আমরা একটা কন্ডিশন দিয়ে দেই যে চাপের পরিবর্তন করা যাবে না, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো সমচাপ প্রক্রিয়া। আমাদের যদি একটা প্রক্রিয়াকে আমরা নির্ধারণ করে দেই যে চাপের পরিবর্তন ঘটানো যাবে না, তা আমাদের সিস্টেমে চাপের পরিবর্তন ঘটানো যাবে না, তখন সেই সিস্টেমটা, সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা সমচাপ প্রক্রিয়া। একইভাবে যদি এখানে আয়তনটাকে নির্দিষ্ট করে দেই, ফিক্সড করে দেই, মানে আমাদের এই পিস্টন যেটা আছে সেটা উপর নিচ করা যাবে না, মানে নড়াচড়া করবে না, তাহলে আয়তন চেঞ্জ হবে না, তখন সেটা আমরা বলবো সম আয়তন প্রক্রিয়া। চেঞ্জ ইন ভলিউম ইকুয়াল 0, মানে আয়তনের পরিবর্তন করা যাবে না। নাম দেখে বোঝা যাচ্ছে সম আয়তন প্রক্রিয়া। আর যদি এরকম হয় যে তাপমাত্রার পরিবর্তন ঘটানো যাবে না, আমরা জানি তাপমাত্রাকে আরেকটা নামে ডাকি আমরা, এটা হলো উষ্ণতা, তাহলে তখন সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা সমুষ্ণ প্রক্রিয়া। তাপমাত্রা পরিবর্তন করা যাবে না মানে শুরুতে যদি 30 ডিগ্রি থাকে, এখনো 30 ডিগ্রি আছে, শেষ পর্যন্ত 30 ডিগ্রি থাকবে, চেঞ্জ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকবে ততক্ষণ উষ্ণতা একই থাকবে। আর শেষের যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে রুদ্ধতাপীয়। নাম দেখে অতটা বোঝা যায় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলতে বোঝায় যে আমাদের সিস্টেমের তাপের পরিবর্তন ঘটানো যাবে না। আমরা কোনোভাবে যদি মাপতে পারি যে আমাদের এই গ্যাসের মধ্যে 100 জুল তাপ আছে, শুরুতে মেপে নিলাম 100 জুল তাপ আছে, একদম শেষ পর্যন্ত আমরা 100 জুলই পাবো। যদি এরকম হয়, কোন একটা সিস্টেম যদি আমাদের এরকম থাকে যে শুরুতে যে পরিমাণ তাপ ছিল সিস্টেমের মধ্যে, গ্যাসের মধ্যে, শেষ পর্যন্ত একই তাপ আছে, তাহলে সেটাকে বলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সেটাকে বলি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে সমচাপে চাপের পরিবর্তন ঘটানো যাবে না, সম আয়তনে আয়তনের পরিবর্তন ঘটানো যাবে না, সমুষ্ণতে তাপমাত্রার পরিবর্তন ঘটানো যাবে না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের পরিবর্তন ঘটানো যাবে না। আগে 100 জুল থাকলে এখনো 100 জুলই থাকবে। তারপর তাপমাত্রার মধ্যে পার্থক্য তোমরা অবশ্যই জানো। ওকে, এবার একটা নতুন শব্দ, যদিও তোমাদের 9, 10 বইতে দেয়া ছিল, মোটা বইটা যদি পড়ে থাকো মনে হয় তোমরা ওইটাই পড়ছো। এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, বা অনেক সময় বলে অন্তস্থ শক্তি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলে হলো। স্যার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, নাকি তাপের কোনো পরিবর্তন হবে না? তাপের পরিবর্তন হবে না। সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হবে না। মানে তাপ একই থাকবে কিন্তু তাপমাত্রা কমতে বাড়তে পারে, তাই তো? যে কোনো কিছু চেঞ্জ হতে পারে, অন্য যে কোনো কিছু চেঞ্জ হতে পারে, অন্যগুলো নিয়ে আমাদের চিন্তা বিষয় না। মানে সমুষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হবে না, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের পরিবর্তন হবে না, বাট তাপমাত্রার পরিবর্তন হবে। হতে পারে, নাও হতে পারে, আমরা এখনো নিশ্চিত না, কিন্তু নিশ্চিত যে তাপের পরিবর্তন হবেই না। 100 জুল ছিল, এখনো 100 জুলই থাকবে, শেষ পর্যন্ত 100 জুলই থাকবে। আচ্ছা, ওকে স্যার। 306 ও তো অ্যাডমিট হতেই পারছে না শুরু থেকে, কি করা যায়? ওকে, এবার অভ্যন্তরীণ শক্তি সম্পর্কে তোমরা অলরেডি কিছুটা পড়ে আসছো।
তোমরা যদি নতুন বইটা পড়ে থাকো জাফর ইকবাল স্যারের, তারপরে আমি বলতেছি অভ্যন্তরীণ শক্তি বলতে এখানে বোঝায় সিস্টেমের ভেতরে অনুপরমাণুগুলোর শক্তি। সিস্টেমের ভেতরে আমাদের হাইড্রোজেন নিজেদের মধ্যে নড়াচড়া করতেছে, অক্সিজেন যদি থাকে তাহলে অক্সিজেন নড়াচড়া করতেছে, শুধু নড়াচড়া করতেছে না, এরা আবার স্পিনও করতেছে, শুধু একদিকে মুভ করতেছে না, রৈখিক গতি না, এদের অনেকে আছে ভাইব্রেট করতেছে, স্পন্দন গতি থাকতে পারে, আবার অনেকে আছে রোটেট করতে পারে। যদি এটা শুধু একদিক থেকে আরেক দিকে সোজাসুজি ছোটাছুটি করতে থাকে তখন সেই গতিটাকে আমরা বলি রৈখিক গতি। আর যদি ভাইব্রেট করতে থাকে, যেখানে আছে আমরা জানি যে কোনো পরমাণুই ভাইব্রেট করতে থাকে সারাক্ষণ, সেটাকে বলি আমরা স্পন্দন গতি। আর যদি রোটেট করতে থাকে, স্পিন করতে থাকে, তখন সেটাকে বলি আমরা আবর্তন গতি। এবং কি অন্যান্য যে লিখছি সেটা হচ্ছে বন্ধন শক্তি। দুইটা হাইড্রোজেন যখন পাশাপাশি আসছে তখন এদের মধ্যে একটা বন্ধন শক্তিও কাজ করতেছে, তাই না? এইগুলো সহ সব মিলিয়ে অনুপরমাণুর ভেতরের যে শক্তিটা, এর যোগফল হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আমাদের সিস্টেমের অনুপরমাণুগুলোর ভেতরের যে শক্তিগুলো, অভ্যন্তরীণ যে শক্তি, সেটাকে বলে অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি কোনগুলো? অনুপরমাণু ছোটাছুটি করতেছে, একটা গতিতে ছোটাছুটি করতেছে, সেটা। তাহলে তার কি থাকবে? গতিশক্তি থাকবে। তাহলে গতিশক্তি। স্পন্দিত হচ্ছে, এখানেও কিছুটা শক্তি আছে, তাহলে স্পন্দন গতির জন্য যে শক্তি। আবর্তনের জন্য রোটেট করতেও শক্তি লাগবে। আচ্ছা 306 আমি তোকে অ্যাডমিট দিয়েছি অনেকবার, হচ্ছে না, আমি কি করব? আচ্ছা কিছু করার নাই, সরি। ওকে, রোটেট করলেও তার কিছু শক্তি প্রয়োজন পড়ে। ওকে, আর হচ্ছে যে অন্যান্য যেটা বলছি সেটা হচ্ছে পরমাণুগুলোর মধ্যে বন্ধনের যে শক্তি বা আরো কোনো যে শক্তি থাকে, সবগুলো মিলিয়ে যে শক্তিটা, সেটাকে বলি আমরা অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি। তাহলে অন্তস্থ শক্তির সংজ্ঞাটা কিন্তু খুবই দরকারি। অন্তস্থ শক্তি দিয়ে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে প্রকাশ করব, অন্তস্থ শক্তি ব্যবহার করব। অন্তস্থ শক্তি হচ্ছে সিস্টেমের অণু বা পরমাণুগুলোর রৈখিক গতির কারণে শক্তি, স্পন্দন গতির কারণে শক্তি, আবর্তনের কারণে শক্তি বা অন্যান্য কোনো শক্তি যদি থাকে, এর যোগফল হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। একে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। এটা যেহেতু শক্তি, তাহলে শক্তির একক অবশ্যই কি হবে? জুল হবে। অন্যান্য শক্তির মতো শক্তির একক জুলই হবে। ওকে, 306 আমি তোমাকে 10 বার অ্যাডমিট দিয়েছি। তোমার বন্ধুদেরকে বলে দাও যে আমি ওকে অনেকবার অ্যাডমিট দিয়েছি, হয় না, আমি কি করব? আচ্ছা, সূত্রে যাওয়ার আগে আজকে যে উদ্দেশ্য, প্রথম সূত্রে যাওয়ার আগে তোমাদেরকে একটা উদাহরণ দেই। মনে করো আমাদের এই সিলিন্ডারে কিছু গ্যাস আছে, আমি বাইরে থেকে 100 জুল তাপ দিলাম, 100 জুল তাপ দিলাম। তাহলে আমরা জানি যে গ্যাসকে তাপ দিলে কি হবে? আয়তন বৃদ্ধি পাবে। আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে এই পিস্টনটা যেহেতু পিস্টন মানে একটু নড়াচড়া করতে পারে সহজেই, তাহলে পিস্টনটা একটু উপরে উঠে যাবে, আয়তন বেড়ে যাবে। তো এই পিস্টনটা আমাদের কোন একটা জায়গায় গিয়ে ধাক্কা দিবে। তো সরণ যদি কোনো জায়গায় ঘটে, সেখানে কাজ হবে, আমরা জানি কাজ W = F S। F হচ্ছে বল আর S হচ্ছে সরণ। এখানে সিলিন্ডারে কিছু পরিমাণ বল প্রয়োগ করবে গ্যাস, আর সিলিন্ডারের কিছুটা সরণ হবে, তাহলে এখানে কিছুটা কাজ হবে। আচ্ছা, ওইটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে কিছু পরিমাণ তাপ শক্তি দেওয়ার কারণে আমাদের এই সিস্টেমটা কিছু কাজ করবে। ধরো কাজের পরিমাণ 80 জুল, তাহলে তাপের পরিমাণ হচ্ছে 100 জুল আর কাজের পরিমাণ 80 জুল। তো বাকি 20 জুল কোথায় যাবে? বাকি 20 জুলই হচ্ছে আমাদের এই প্রথম সূত্রের ব্যাখ্যা। বাকি 20 জুল আসলে আমাদের অনুপরমাণুগুলোর ছুটাছুটি বৃদ্ধির কারণে ব্যয় হয়ে যাবে, মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির জন্য ব্যয় হবে। সেটা হচ্ছে, স্যার আবার একটু বলবেন, বুঝিনি। হ্যাঁ অবশ্যই। কোন একটা সিলিন্ডারে 100 জুল তাপ দিলাম, তো কোন একটা সিস্টেম
এটা এখানে সিলিন্ডারের মধ্যে 100 জুল তাপ দিলাম, তারপরে যেহেতু গ্যাসের প্রসারণ হবে এর কারণে সিলিন্ডারের কিছুটা সরণ হবে। আমরা জানি কোথাও যদি বল প্রয়োগ হয় আর সরণ হয় তাহলে বল আর সরণের গুণফলকে কাজ বলে। তার মানে কোনোভাবে আমরা আরো ডিটেলসে পড়বো, কোনোভাবে এখানে কাজ হবে, এখানে কাজ হবে। ধরি আমরা কাজের পরিমাণ 80 জুল, 100 জুল তাপ দেওয়ার কারণে কাজের পরিমাণ 80 জুল হলো, তাহলে বাকি 20 জুল কোথায় যাবে? আমরা তো জানি যে শক্তি ধ্বংস করা যায় না, বিনাশ করা যায় না, তাই না? তাহলে বাকি 20 জুল হবে আমাদের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয়। অনুপরমাণুগুলো আগে যে গতিতে ছুটতো এখন তার চাইতে একটু বেশি গতিতে ছুটবে, আগে যে পরিমাণ রোটেট করতো, স্পিন করতো, এখন আর একটু বেশি স্পিন করবে। মানে 20 জুল গতি অনুপরমাণুর অভ্যন্তরীণ যে গতিশক্তি বাড়ানোর জন্য কাজে লাগবে, তাই না স্যার? হ্যাঁ, এটা আমরা এখন ভাষায় বলবো। এতক্ষণ যে কথাগুলো বলছি এখন সেটা ভাষায় বলবো। তা আমাদের আচ্ছা, কেউ লেখার দরকার নাই, আমি লিখবো, অন্যরা লিখতেছে মনে হচ্ছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ভাষায় প্রকাশ। যখনই কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয়, বাইরে থেকে তাপ শক্তি সরবরাহ করা হয়, তার কিছু অংশ অন্তস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়। ওই যে 20 জুল অন্তস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয় এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদনে ব্যয় হয়। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। যখনই কোন সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হবে, কি পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হবে, এর কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবেই, অবশ্যই ব্যয় হবে, আর বাকি অংশ কাজে পরিণত হবে, বাকি অংশ দিয়ে কাজ হবে, পুরাটা কাজ হবে না। আমরা এটাও বলতে চাচ্ছি যে যে পরিমাণ তাপ দিব পুরাটা কাজ হবে না, কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়ে যাবে, লস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সূত্রটা আরেকবার দেখো, মুখস্থ করতে হবে এইভাবেই, বইয়ে যেভাবে আছে। যখনই কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয় তার কিছু অংশ অন্তস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয় বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়, আর বাকি অংশ কাজে পরিণত হয়, বাকি অংশ কাজ সম্পাদনে ব্যয় হয়। তো এখানে সুবিধাটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে শিখছিলাম অভ্যন্তরীণ শক্তিকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। আমাদের ওইসব কত কঠিন হিসাব করতে হবে না, অণুগুলোর গতিশক্তি কত, ঘূর্ণন গতিশক্তি কত, এইসব বের করতে হবে না। আমরা এখানে দেখো শক্তির বৃদ্ধি বা শক্তির পরিবর্তনটা হিসাব করলেই হবে, সরাসরি ইউ হিসাব করতে হবে না, আমাদের হিসাবটা একটু সহজ হয়ে যাবে। এখন তোমাদেরকে আমি একটা ছোট্ট একটা ম্যাথ দিয়ে, হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নেট না অনেক বেশি প্রবলেম করতেছে, আমি আপনার কথা কিছু আর বারবার বের হয়ে যাইতেছে স্যার। আচ্ছা, তুমি একবার দেখে নিও। আপনি নাকি আমাকে খুঁজছেন স্যার? আচ্ছা স্যার, ঠিক আছে। তোমাকে অ্যাডমিট দিচ্ছি বারবার, কিন্তু তুমি তো আবার অ্যাডমিট হচ্ছ। জি আচ্ছা, স্যার। তোমাদের জন্য একটা প্রবলেম দিচ্ছি আমি। মনে করো কোনো একটা সিস্টেমে 200 জুল কাজ সম্পন্ন হইলো, 200 জুল কাজ সম্পন্ন হইলো, আর এতে 210 জুল তাপ দেওয়া হয়েছে। কোন একটা সিস্টেমে কাজ হয়েছে 200 জুল আর সিস্টেমে তাপ দেওয়া হয়েছে 210 জুল, তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? স্যার 10 জুল। 10 জুল। অভ্যন্তরীণ শক্তির 10 জুল হবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? থ্যাংক ইউ, সবাই পেরে যাচ্ছে। যদি এবার আমি এই কাজটা করতাম, প্রশ্ন একই রকম প্রায়, যে কোন একটা সিস্টেমে মিউট করো। আচ্ছা, কোন একটা সিস্টেমে 210 জুল তাপ দেয় যদি 250 জুল কাজ হয়, তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত? স্যার অভ্যন্তরীণ শক্তি 40 জুল হ্রাস পাবে। -40 জুল। আচ্ছা,
তোমরা খুবই স্মার্ট, বোঝা গেছে। এবার আমি তোমাদের অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্সের পরে কি কি পড়া হয়েছিল সবকিছু জিজ্ঞাসা করব। অ্যাটেন্ডেন্সটা এইভাবে নিব, 1 থেকে 10 পর্যন্ত তোমরা যারা আছো তারা